ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বেসিক সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষিকা লাইকা বশিরের দীর্ঘদিন চলে আসা ধর্মবিদ্বেষী কার্যকলাপ নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি সম্প্রতি গত 11 ডিসেম্বর 2025 তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অনলাইনে সামনে আসে। সেই ফেসবুক পোস্টে লাইকা বশির ইসলামের ফরজ বিধান পর্দা করাকে অপরাধের মাত্রা বাড়ানোর সাথে যুক্ত করে দিয়ে আরও লিখেন, সারা মুখ নাকি বমে বানিয়ে রাখতে বলা হয়নি। সম্প্রতি মোহাম্মদপুরের গৃহকর্মী কর্তৃক মা ও মেয়ের হত্যার ঘটনায় ওই গৃহকর্মী মুখ ঢাকা অবস্থায় পালিয়ে যাবার ঘটনাকে রিলেট করে তিনি লিখেন, এজন্য নাকি মুখ ঢেকে পর্দা করা যাবে না। পাশাপাশি মুখ ঢেকে পর্দা করাকে তিনি অভদ্রতা উল্লেখ করেন। পরবর্তীতে তিনি আরেক ফেসবুক পোস্টে দাবি করেন এটা নাকি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এবং এর সাথে নাকি তার কর্মস্থল ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের কোনো সম্পর্ক নেই। এবার আসুন সম্পর্ক দেখাই। আমি স্প্রিং 21 সেশনে আমার প্রথম সেমিস্টারেই শিক্ষিকা লাইকা বশিরের সমাজবিজ্ঞান বা সোশিওলজি ক্লাস করেছিলাম। ক্লাস চলাকালীন তিনি প্রায়ই মুসলিম আইন অনুযায়ী সম্পত্তি বর্তন নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন। বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের যারা লাইকা বশিরের ক্লাস করেছে জিজ্ঞাসা করলেও জানা যাবে। তিনি সমান অধিকারের নামে ইসলামের প্রতিটি বিধানকে প্রতিনিয়ত খাটো করে উপস্থাপন করতেন এবং শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করতেন। এই বিষয়ে কেউ আপত্তি তুললে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মার্ক করা হতো এবং সেই ঝাল মেটানো হতো এক্সাম পেপারে। এমনকি ঈদুল আজহার কোরবানিকে তিনি উল্লাসে পশু হত্যা বলেও সম্বোধন করতেন। এটা নাকি রক্ত দিয়ে দাস ভাসিয়ে ফেলার মতো। এর মধ্যে বেশ আপত্তিকর ঘটনাটি আমাদের সেকশনে ঘটেছিল, যার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজে এবং আমার সেকশনের অন্যান্য শিক্ষার্থীরা। ওই সেমিস্টারে আমরা অনলাইনে ক্লাস করছিলাম। অ্যাসেসমেন্ট ভাইবার সময় শিক্ষিকা লাইকা বশির ক্লাস রেকর্ডিং চালু থাকা অবস্থায় গুগল মিটে মুসলিম নারী শিক্ষার্থীদের মুখ দেখানোর জন্য জোর করেন। তারা রেকর্ডিং বন্ধ করার অনুরোধ জানালেও তা গ্রহণ করা হয়নি, বরং তাদের বেয়াদব ও অভদ্র আখ্যা দিয়ে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রতি চরম ঘৃণা ও বিদ্বেষী মনোভাব প্রকাশ করেন এবং ধর্মীয় স্বাধীনতায় আঘাত হানেন, যা তার ফ্যাসিলিটি মানবতার বহিঃপ্রকাশ। উল্লেখ্য, প্রতি ক্লাস শেষেই তিনি ক্লাস রেকর্ড সকল শিক্ষার্থীদের মাঝে শেয়ার করে দিতেন। পর্যটনশীল মুসলিম নারী শিক্ষার্থীরা চায়নি সেই ক্লাস রেকর্ডে তাদের মুখ খোলা অবস্থায় কেউ দেখুক। এইটুকু চাওয়া লাইকা বশিরের কাছে ছিল বেয়াদবি ও অভদ্রতা। লক্ষ্য করবেন, এই অভদ্রতা শব্দটি তিনি এত বছর পরেও তার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করতে বাধ্য করেনি। এরপরেও যদি তারা বলেন এই বিকৃত মানসিকতা একান্তই তার ব্যক্তিগত মতামত, এই কথার কোনো ভিত্তি নেই। তিনি তার এই বিকৃত মানসিকতা সরাসরি নিয়মিত ক্লাসরুমে শিক্ষার্থীদের উপর অ্যাপ্লাই করে যাচ্ছেন। শিক্ষিকা লাইকা বশিরের এসব অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের কাছে একজন শিক্ষার্থীর সঙ্গে তার কথোপকথনের ভিডিও রেকর্ডিংয়ের অংশ বিশেষ আছে, প্রয়োজনে আমরা তা সামনে আনবো ইনশাল্লাহ। যাই হোক, লাইকা বশিরের ফেসবুক পোস্টেও কিছু কার্যকলাপ অনলাইনে ভাইরাল হলে আরও অনেক অভিযোগ আমাদের সামনে আসতে থাকে। তন্মধ্যে সিএসই ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনই তার ক্লাসে তার নিকাব খুলতে বাধ্য করা হয়েছিল। সেই বোন তার অভিযোগ তদন্ত কর্মীদের কাছে দিয়েছেন, কিন্তু আমরা জানতে পারি তার অ্যাডভাইজার তার আশেপাশে বসা শিক্ষার্থীদের থেকে তথ্য না নিয়ে রেগুলার ক্লাস করে না, ও লাইকা বশিরের অনুগত শিক্ষার্থীদের থেকে মিথ্যা তথ্য নিয়ে রিপোর্ট বানানোর চেষ্টা করছে। এখন সেই বোন ক্লাস করতে ভয় পাচ্ছে, আতঙ্কে আছে। আমরা দায়িত্বশীল সকল শিক্ষকদের সততা বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং সকল অন্যায় ও জুলুমের প্রতিবাদ করা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া সকল শিক্ষার্থীদের, এবং আমরা আপনাদের সকলেই ক্লাসরুমে শিক্ষা পেয়েছি। সকল অন্যায় জুলুমের প্রতিবাদ করা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া তো আমরা আপনাদের থেকেই ক্লাসরুমে শিক্ষা পেয়েছি। কিছু অভিযোগসমূহ শিক্ষিকা লাইকা বশিরের বিরুদ্ধে অভিযোগসমূহ শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবলিক পোস্ট অথবা কমেন্টের মাধ্যমে জানানো শুরু করে। পাশাপাশি লাইকা বশিরের স্থায়ী বহিষ্কার চাই এর মর্মে একটি গুগল ফর্মে প্রায় 500 শিক্ষার্থী ও অ্যালুমনাইরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে। সেই গণস্বাক্ষর কর্মসূচির বেশ কিছু
কমেন্টস আমাদের হাতে এসেছে। এখানে সকল ভিকটিমদের কমেন্টস আছে। উল্লেখ্য, প্রায় সকলেই ইউনিভার্সিটি কর্তৃক নিয়োজিত তদন্ত কমিটির কাছে অভিযোগ জমা দিয়েছে। অভিযোগ সমূহের মধ্যে কিছু অভিযোগ আমি পড়ে শোনাচ্ছি। প্রায় সকল অভিযোগের প্রমাণ আমাদের কাছে আজকে প্রিন্ট আকারে আছে। ইংরেজি ডিপার্টমেন্টের স্প্রিং 17 সেশনের ফাহমিদা আক্তার নামে এক বোন লেখেন, প্রকাশ্যে পুরো ক্লাসের সামনে উনি আমাকে অপমান করেছিলেন, যদিও আমার মুখ ঢাকা ছিল না। ওনার কথা এমন ছিল, আমার মতো পোশাক পরা একজন মহিলাকে রাস্তায় একটি বাচ্চা দেখে ভূত ভেবে ভয় পেয়েছে। একই ডিপার্টমেন্টের 18 ব্যাচের ছাত্রী জান্নাত আরা ফেরদৌস তার একটি ফেসবুক পোস্টে লেখেন, ক্লাস চলাকালীন তার আচরণ করা প্রতি খুব খারাপ ছিল। ক্লাস চলাকালীন তার আচরণ আমার প্রতি খুব খারাপ ছিল। তিনি প্রায়ই আমার নিকাব পরা নিয়ে বিদ্রূপ করতেন। ক্লাসে কোনো প্রশ্ন করলে অনেক সময় শুনেও না শোনার ভান করতেন। ওনার এই ধারাবাহিক আচরণের কারণে আমি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম যে আল্লাহ না করুন যদি সুইসাইডাল অ্যাটেম্প দিতাম তাহলে এটাই কে নিত। সাবরিনা সুলতানা নুহা নামে এক বোন বলেন, কেউ ক্লাসের সময় নামাজে যেতে চাইলে উনি রাগ করতেন এবং ওনার ক্লাসে আর না যাওয়ার জন্য বলতেন। ফার্মাসি ডিপার্টমেন্টের এক বোন লেখেন, আমি স্প্রিং 2511 এর স্টুডেন্ট থাকাকালীন সময়ে লাইকা বশির ম্যামের সোসিওলজি ক্লাস করেছি। তার কথাবার্তায় মুসলিম নারীদের পর্দা নিয়ে ইনডিরেক্টলি আপত্তিকর মন্তব্য শুনেছি। একজন মুসলিম মেয়ে হিসেবে আমি আমার ধর্মের বিরুদ্ধে কোনো অপ্রাসঙ্গিক অপিনিয়ন মেনে নিব না। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মাইমুনা আক্তার লেখেন, কেমন আছি উত্তরে আলহামদুলিল্লাহ বলার কারণে আমাকে কটু কথা শুনতে হয়েছে। এছাড়াও আরও অনেক অভিযোগের প্রমাণাদি আমাদের কাছে আছে। সুতরাং লাইকা বশিরের ধর্ম অবমাননা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে তিনি ক্লাসরুমে বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছেন। কেবলমাত্র তার একটি কালচারাল ফ্যাসিস্ট উইং এবং তার ডিপার্টমেন্টের একই চিন্তাধারার কয়েকজন সহকর্মী শিক্ষক তার অপরাধের পক্ষে দাঁড়িয়েছে। এর মধ্যে বেসিক সায়েন্স ডিপার্টমেন্টের হেড ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের সাবেক ডিরেক্টর সাহেব মহসিন অন্যতম, যার বিরুদ্ধে ইতিমধ্যেই নারী কেলেঙ্কারি সহ প্রতিটি ফ্যাসিস্ট লীগের দালালির অভিযোগ রয়েছে। প্রায় দীর্ঘ 16 বছর পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা সব কালচারাল এলিটদের সঙ্গে সুসম্পর্কটা বজায় রাখার কারণে শিক্ষার্থীরা তার এসব কর্মকাণ্ডের বিষয়ে কথা বলতে ভয় পেত। এখন আর সেই দিন নেই যে যা ইচ্ছা করবে, যা ইচ্ছা বলবে, আর শিক্ষার্থীরা তা ভয়ে চুপ থেকে বলবে, তা আর চলবে না। সম্প্রতি আমরা এটাও জানতে পেরেছি যে অপরাধী লাইকা বশিরেরা আওয়ামী ফ্যাসিস্ট কায়দায় তেজগাঁও থানায় প্রতিবাদকারী শিক্ষার্থী ও অ্যালুমনাইদের বিরুদ্ধে মানহানির অভিযোগ দিয়ে ফেসবুক পোস্টের স্ক্রিনশট অ্যাটাচ করে জেনারেল ডায়েরি করেছেন। অপরাধের প্রতিবাদ করায় আজ শিক্ষার্থী ও অ্যালুমনাই ভাইরা আমরা নিরাপত্তার আশঙ্কায় আছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একই বিশ্ববিদ্যালয়ে 26 বছর ধরে শিক্ষকতা করা প্রফেসর শামসাদ আহমেদ স্যারকে শাহিদ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে ছবি তোলার কারণে শোকেজ করা হলেও এই মেরুদণ্ডবিহীন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত লাইকা বশিরের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার তীব্র প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কেবলমাত্র রানিং স্টুডেন্টদের কাছে একটি গুগল ফর্ম পাঠায়, যেখানে লাইকা বশিরের বিরুদ্ধে অভিযোগ জমা দিতে বলা হয়। গুগল ফর্মের এই ডেডলাইন 31 ডিসেম্বর পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের এই চরম ইসলাম বিদ্বেষী কর্তৃপক্ষ কেবল কয়েক মাসের জন্য লাইকা বশিরকে কেবল সাময়িক সাসপেন্ড করে পুনরায় সভাপতি বহাল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমরা এই ধর্মবিদ্বেষী লাইকা বশিরের স্থায়ী বহিষ্কার চাই। স্থায়ী বহিষ্কার চাই, স্থায়ী বহিষ্কার চাই। আসসালামু আলাইকুম। আমি জামশেদ কুতুব পাশা, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের
47 ব্যাচের একজন অ্যালামনাই। আমি এখান থেকে 2 সেমিস্টার আগে গত 2024 সালের লাস্টের দিকে বের হয়েছি এবং আমি বর্তমানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি আজকে এখানে আমাদের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক অথরিটির একটা গোড়া থেকে চলা ইসলাম বিদ্বেষ নিয়ে আলোচনা করব। 2024 সালে বহু কাঠখড় পুড়িয়ে অনলাইন অফলাইন অ্যাক্টিভিজম করে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ইতিহাসে প্রথমবারের মতো সিরাত সেমিনার আয়োজন করা হয়েছিল 2024 সালের নভেম্বরে। সে সময় প্রফেসর মুক্তার আহমেদ স্যারের পাশাপাশি শাইখ আহমদুল্লাহকে আনার ব্যাপারেও চেষ্টা করা হয়েছিল। শাইখ দেশের বাইরে থাকায় আমরা শাইখকে আনতে পারি নাই, কিন্তু পরবর্তী 1-1.5 বছর ধরে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শাইখ আহমদুল্লাহকে এই ক্যাম্পাসে আনার অত্যন্ত স্বপ্ন ও আকাঙ্ক্ষা লালিত হয়। শাইখ আহমদুল্লাহকে পাওয়া কঠিন। উনি হুটহাট বিদেশে দাওয়াতে সফর করেন, ফাউন্ডেশনের কাজে ব্যস্ত থাকেন। তাই আমরা 2025 সালের মাঝামাঝি সময়ে খোঁজ নিতাম যে শাইখ কোন মাসে ফ্রি হবেন। আমাদের অথরিটি যদি পারমিশন দেন তবে শাইখকে কোন মাসে আমরা পাবো। কিন্তু দুঃখের বিষয়ে শাইখের সাথে এক মুহূর্ত সামনাসামনি কথা বলার সুযোগ পাইনি। এরপর আমরা খবর পাই যে বিগত 22 আগস্ট 2025 সালে নারায়ণগঞ্জের কাছাকাছি একটা মসজিদে শাইখ আহমদুল্লাহ জুমা পড়াবেন এবং সেখানে আমরা সবাই ছুটে যাই। গত 22 আগস্ট 2025-এ ঢাকার ফার্মগেটে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ডক্টর শামসাদ আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জুম্মার নামাজের পর শাইখ আহমদুল্লাহ সাহেবের সাথে সাক্ষাৎ করে। এই সাক্ষাতের উদ্দেশ্য ছিল ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিরাত সেমিনার হলে শাইখ আসবেন কি না এবং বছরের কোন সময়টাতে শাইখের ব্যস্ততা কম থাকবে, জাস্ট ক্যাজুয়ালি একটুকু জানতে চাওয়া। এই সাক্ষাৎ ছিল সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এবং তা আনুষ্ঠানিক আমন্ত্রণের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। সেখানে শাইখ স্পষ্ট জানান ভার্সিটি থেকে যদি অফিসিয়াল ইনভাইটেশন লেটার পাঠানো হয় সেটার সাথে শাইখের শিডিউল মিললে তবেই তিনি ভার্সিটিতে আসবেন। ভাই, আপনারা জানেন শাইখ আহমদুল্লাহকে নিয়ে আমাদের সবার মনে কত আবেগ। এমনকি শাইখের বন্যার ফান্ডে অমুসলিম হিন্দু ভাইরা পর্যন্ত ত্রাণ দিয়েছে, টাকা পাঠাইছে শাইখকে বিশ্বাস করে। সেই আবেগের জায়গা থেকে আমার জুনিয়র একটা ছেলে সিভিলের, তখন ও 4th ইয়ারে, ও সেদিন শাইখের সাথে আমাদের একটা ছবি তোলে। শাইখের সাথে ছবি তোলে, সেই ছবিতে স্যারও ছিল এবং কয়েকজন স্টুডেন্টরা ছিল এবং সেই ছবিটা ফেসবুকে পোস্ট করা হয়। এই ছবিটা শাইখ আহমদুল্লাহর সাথে আমরা স্টুডেন্টরা এবং আমাদের স্যার তুলে এটা হচ্ছে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। আপনারা দেখেন এটার মধ্যে কি কোনো অপরাধ আছে? এটার মধ্যে কি কোনো অপরাধ বিদ্যমান? এই ছবিটা ফেসবুকে পোস্ট করার পরে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় ভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে, কিন্তু আমরা যারা গিয়েছিলাম তাদের মধ্যে একটা হইচই পড়ে যায়, কারণ আমাদেরকে উপর মহল থেকে জানানো হয় যে এই ছবিটা আমরা তুলে এবং সেখানে আইডি কার্ড গলায় ঝুলিয়ে আমরা নাকি মহা অন্যায় করে ফেলছি। তাৎক্ষণিক আমরা ছবিটা সরাই নিতে বাধ্য হই সোশ্যাল মিডিয়া থেকে। পরে আমরা জানতে পারি ভার্সিটির অথরিটিয়াল বডির ইসলাম বিদ্বেষী একটি মহল শাইখ আহমদুল্লাহর সাথে ছবি তোলায় ক্ষুব্ধ হয়েছে। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি ভার্সিটির তৎকালীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আর্কিটেক্ট মাহবুবা হক উক্ত ছবি ফেসবুক থেকে নিয়ে শামশেদ স্যার ও শাইখ আহমদুল্লাহকে মার্ক করে সেটা ভিসি, রেজিস্ট্রার, ডিন এবং ডিপার্টমেন্ট হেডদের কাছে পাঠান এবং বলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে এই লোকের বিরুদ্ধে, অর্থাৎ আমাদের শামশেদ স্যারের বিরুদ্ধে কেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না হচ্ছে না? কত বড় দুঃসাহস এই মহিলা! এরপরে স্যারকে হেনস্থ করার প্রথম দফায় সেপ্টেম্বর 2025-এর প্রথম সপ্তাহে মিড টার্ম চলাকালীন সময়, আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, পরীক্ষা চলাকালীন সময়গুলোতে তারা স্যারকে ডাকছে।
মিড টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে ভিসি স্যারের রুমে শামসুল স্যারকে তলব করা হয়। সেখানে বর্তমান ভিসি ডক্টর কামরুল হাসান এবং রেজিস্ট্রার ব্রিগেডিয়ার নজরুল ইসলাম দুইজন মিলে শাহেখ আহমদুল্লাহর সাথে দেখা করার কারণে শামসুল স্যারের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করেন এবং তাকে মানসিকভাবে হেনস্থা করেন। একজন বয়স্ক মানুষ, 28 বছরের, ভার্সিটির বয়স হচ্ছে 28 বছর, আর এই মানুষটা পড়াচ্ছে 26 বছর ধরে। এরকম একটা মানুষকে যদি হেনস্থা করা হয় মানসিকভাবে, তার তো যে কোনো সময় যে কোনো রকম স্ট্রোক বা অনেক রকম হার্ট অ্যাটাক দেখা দিতে পারতো। সে দায়ভার কে নিত? এরপরে শিক্ষার্থীরা 8ই সেপ্টেম্বর অ্যালামনাই সহকারে, সেখানে আমি ছিলাম, রেজিস্ট্রারের সাথে দেখা করতে গেলে সবাইকে উনি 7 থেকে 8 ঘন্টা অপেক্ষামান রাখেন। এরপর যখন আমরা অপেক্ষা করে সিরিয়াল সেমিনারের অ্যাপ্লিকেশন ও প্রয়োজনীয় ডকুমেন্ট পেশ করি, তখন রেজিস্ট্রার জনাব ব্রিগেডিয়ার নজরুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত, উনি সরাসরি বলেন যে শাহেখ আহমদুল্লাহর সাথে শিক্ষার্থীদের ওই তোলা ওই ছবির কথা উল্লেখ করে উনি বলেন এটা নাকি অমার্জনীয় অপরাধ এবং কিছুতেই ওই মুহূর্তে সেমিনারের পারমিশন দেওয়া হবে না, এবং বলেন বোর্ড অফ ট্রাস্টির কাছে, আমরা আগেও বলছি বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যানের কথা, বোর্ড অফ ট্রাস্টির কাছে নাকি এই ছবিটা অনেকের কাছে পৌঁছাইছে এবং তারা বিরক্ত হয়েছেন, এবং সেই বোর্ড অফ ট্রাস্টি থেকে কিছুতেই এই সেমিনারের পারমিশন দেওয়া হবে না। অর্থাৎ সুস্পষ্ট প্রতীয়মান বিওটি তৎকালীন চেয়ারম্যান আর্কিটেক্ট মাহবুবা হকের নির্দেশে এটা হতে দেওয়া হয়নি। এমনকি রেজিস্ট্রার স্যার আমাদের অ্যাপ্লিকেশন শুরুতে পড়েই দেখতে চান না, আমরা জোর করে ওনাকে বলছি স্যার আপনি একটু পড়া দেখেন অন্তত। উনি পড়া দেখা বলে এটা পড়তে লাগে 15 সেকেন্ড, অবজ্ঞা করে আমাদের সাথে কথা বলছে সেখানে। এরপরে শিক্ষার্থী অলমনারা ক্ষুব্ধ হন এবং শিক্ষার্থীদের চাপে পরবর্তীতে শিক্ষার্থী ভিসি রেজিস্ট্রার প্রক্টর বিএসডব্লিউদের সাথে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে ভিসি স্যার একটু সময় নেন, বলে বাবা আমাদের একটু সময় দাও, আমরা একটা সেমিনার আয়োজন করে দেব। কিন্তু তারপরেও 2025 সালে আলটিমেটলি আর কোনো সেমিনার অনুষ্ঠিত হয়নি। তাও কিন্তু শেষ হয় নাই। এরপর দ্বিতীয় দফায় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শামসুল স্যারকে ভিসি স্যার আবারও তলব করেন এবং শাহেখ আহমদুল্লাহর সাথে দেখা করা ও ছবি তোলার জন্য লিখিত কৈফিয়ত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন যে লিখিত কৈফিয়ত দেন। এরপরে যেটা হয় ইন্টারেস্টিংলি, ফাইনাল সেমিস্টার, এরপরে যেটা হয় দেখেন, আমি একটা কথা শুরুতে বলছি, তারা পরীক্ষা চলাকালীন সময় শামসুল স্যারকে বারবার ডাকে যাতে কেন পোলাপানি যাতে এঙ্গেজ হতে না পারে। এরপরে তারা 2 নভেম্বর 2025 সালে শামসুল স্যারকে ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে শোকজ করেন। এই কেন? শাহেখ আহমদুল্লাহর সাথে দেখা করা, ছবি তোলা এবং আনঅথরাইজড ইনভাইটেশন মর্মে একটা আজগুবি ও বানোয়াট অভিযোগ এনে তারা শামসুল স্যারকে অভিযোগ করেন। এবং আমি সরাসরি বলছি, আমার কোনো ভয় নেই, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ভিসি স্যার জনাব কামরুল হাসান স্যার এতই নিম্ন মানসিকতার যে উনি এই লেটারের গায়ে কনফিডেন্সিয়াল সিল মেরে দেন যাতে কেউ এটা দেখতে না পারে। আমি এখন ক্যামেরার সামনে সেই শোকজ লেটারটা আনছি এবং সেখানে এটা আপনারা সবাই অবশ্যই ছবি তুলবেন। এই যে এখানে ভিসি স্যারের স্যার আমি পড়ে শোনাচ্ছি, আপনারা আগে ছবি তুলেন। এখানে যে ভিসি স্যারের সাইন আছে এবং এটা ভার্সিটির প্যাডে লেখা, কনফিডেন্সিয়াল লেখাটা আপনারা ফোকাস করবেন। আমি একটু পড়ে শোনাই। ডিয়ার প্রফেসর শামশেদ আহমেদ, recently 22 August 2025, it has come to our attention that you have participated along with the students of UAP in inviting Mr. Shaikh Ahmadullah, এটা লেখার ভাষা দেখেন, Mr. Shaikh Ahmadullah, কতটা মূর্খ হইলে এভাবে লাগে, to the UAP campus to deliver a talk without prior authorization from UAP. চিন্তা করেন, আমরা কিন্তু বলছি, আমরা জাস্ট জানতে গেছি তার কাছে যে সে কি আসতে পারবে কি না বা তার কখন ফ্রি থাকে। সে তার এখানে লিখছে to deliver a talk without prior authorization from UAP. Photographs showing with you
approximately 10 to 15 students wearing UPID have been circulating on social media. This has raised serious concern regarding the UP, especially when it concerns a senior professors like you. That কি লিখছে? সিরিয়াস কনসার্ন। শাইখ আহমদুল্লাহ যে 100 কোটি টাকার ত্রাণ তহবিল দিছে বন্যার সময়, তার সাথে দেখা করা নাকি সিরিয়াস কনসার্ন। I therefore request a written clarification. I therefore request a written clarification of your role in this matter, including the circumstances of the invitation. I shall appreciate a reply in confidence from you within 5 days of receiving this letter. 5 দিনের মধ্যে শোকজ লেটারে রিপ্লাই দিতে হবে। সেটা কখন? যখন ফাইনাল পরীক্ষা চলতেছে। বয়স্ক বুড়া লোকটা যে 26 বছর পরে যে সে অলরেডি পরীক্ষা নিতেছে, এই পরীক্ষার মাঝখানে তাকে এইরকমভাবে হেনস্থা করা হয়েছে। 5 দিনের মধ্যে তার শোকজ লেটারে রিপ্লাই দিতে হবে। তারপর তো থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন সিনসিয়ারলি। তারপরে ভিসিট সাইন। প্রফেসর শামশেদ স্যার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের জন্মলগ্ন থেকে জড়িত একজন শিক্ষক, এটা আমি আগেই বলছি। 28 বছরের বিশ্ববিদ্যালয়ে উনি 26 বছর ধরে শিক্ষকতা করছেন। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বর্তমান অথরিটি বহু অপরাধে জর্জিত, র্যাঙ্কিংয়ে বড় মাপের ধস, বেসমেন্টের মতো ঝুঁকিপূর্ণ, নিচে 3টা বেসমেন্টের মতো ঝুঁকিপূর্ণ স্থানে ক্লাস নেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই অথরিটির বিরুদ্ধে। এই অথরিটির অব্যবস্থাপনা ও ত্রুটিপূর্ণ আচরণের শিকার হয়ে একজন স্টাফের আত্মহত্যার ঘটনাও এই ভার্সিটিতে ঘটছে। আমাদের শামশেদ স্যারের যদি কিছু হইতো তখন এটা দায়ভার কে নিত? দেখেন, তারা শামশেদ স্যারকে শাইখ আহমদুল্লাহর সাথে ছবি তোলার জন্য সাথে শোকজ করে ফেললো, সুন্দর মতো শোকজ করে ফেললো। 5 দিনের মধ্যে এটা জমা দিতে বললো। অথচ বহু বছর ধরে নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করার পরেও, শিক্ষার্থীদের নারী হিজাব নিয়ে অবমাননা করার পরেও লাইকা বশিরকে নিয়ে এখন পর্যন্ত এই মেরুদণ্ডহীন অথরিটি কোনো কার্যকরী স্টেপ নেয় নাই। উল্লেখ্য যে গত 2024 সালে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 17 থেকে 18 জুলাই এই ক্যাম্পাসের সামনে, ইউনিভার্সিটি অফ এশিয়া ক্যাম্পাসের সামনে বৈষম্যহীন ছাত্র আন্দোলন চলাকালে এই অথরিটির এই ভিসি, এই কামরুল্লাহ হাসান স্যার, উনি তখন এখানে ছিলেন ভিসি হিসেবে, এই রেজিস্ট্রারও ছিল, এই ডিএসডব্লিউ মহসিনও ছিল, সবাই ছিল। এই অথরিটির নির্দেশে ক্যাম্পাসের মেইন গেট লাগিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। শিক্ষার্থীরা আশ্রয় নিতে চাইছিল নিজেদের আপন জায়গা, নিজেদের প্রাণের ক্যাম্পাসে, কিন্তু শিক্ষার্থীদেরকে আশ্রয় দেওয়া হয় নাই। এর ফলে শিক্ষার্থীরা ধাওয়ার শিকার হয়, আহত হয়েও তারা ক্যাম্পাসে আশ্রয় নিতে পারেনি, তারা ওইদিকে পূর্ব রাজাবাড়ির দিকে পালায় যায়। দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার পরে এর বিরুদ্ধে 2024-এর 19 আগস্ট ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সেখানে আমরা অন্যান্য অনেক দাবির পাশাপাশি ইসলামিক সেমিনার করা ও অথরাইজ একটা ইসলামিক ক্লাবের দাবি জানাই। কিন্তু তারপরেও তারা, আপনারা জানেন যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে, আসাদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে আছে, তারপরে আইওটিতে আছে এবং আরও ইস্টে সহ আরও বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা অথরাইজড ইসলামিক কমিউনিটি বিদ্যমান, যেটা আমাদের এই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে অসংখ্যবার আমরা অনুরোধ করার পরেও আমাদেরকে এই ক্লাব করতে দেওয়া হয় নাই। তো আমাদের সেই দাবিতে শিক্ষার্থীদের চাপে পড়ে ভিসি স্যার আমাদেরকে একটা কথার মধ্যে বলছে যে সে নাকি চাপে পড়ে আমাদেরকে সেই 2024 সালে একটা সিরিয়াস সেমিনারের পারমিশন দিয়েছিল। সেখানে কিন্তু একটা ঘটনা ঘটছে, আমরা একটু আগে আপনাদেরকে বলতেছিলাম ডিএসডব্লিউ মহসিন স্যারের কথা, যে ডিএসডব্লিউ মহসিন স্যারের ইসলাম বিদ্বেষে বা আওয়ামী লীগ সমঝোতার কথা। সেই 2024 সালের সিরাজ সেমিনারে ডিএসডব্লিউ মহসিন স্যারকে আমাদেরকে কোঅপারেট করতে বলা হয়েছিল। এটার এই যে অফিস অর্ডারটা আমি দেখাচ্ছি,
এই যে DSW will oversee the program, কিন্তু জনাব সায়েম মহসিন আমাদের সেই প্রোগ্রামে কোনোরকম কোঅপারেশন করা তো দূরের কথা, আমি আমাদের সেই প্রোগ্রামে থাকেনি নাই, ঠিক আছে। এবং সেই DSW অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে পরবর্তী সময়ে যে কোনো রিলিজিয়াস প্রোগ্রামে যেন DSW ডিরেক্টরকে জানানো না হয়। এই মুহূর্তে আমাদের ভিসি স্যারের বক্তব্য এরকম যে উনি কিছু কিছু জায়গায় বলছেন যে প্রত্যেক বছরই ইসলামিক সেমিনার করতে দিতে হবে এমন নাকি কোনো কথা নাই। ইসলামিক সেমিনার হলে ভার্সিটিতে উপর মহল থেকে চাপ আসে। এমনকি যখন রেজিস্ট্রারকে প্রশ্ন করা হয় ক্যাম্পাসে তো পূজা হচ্ছে প্রত্যেক বছর, এটা আমরা চাই, পূজা হোক, সব ধর্মের অনুষ্ঠানই হোক, কিন্তু রেজিস্ট্রারকে যখন প্রশ্ন করা হলো যে স্যার ক্যাম্পাসে তো পূজা হচ্ছে প্রতি বছর, তাহলে সিরাজ সেমিনার কেন নয়? এই প্রশ্নের জবাবে বলেন পূজা আমাদের সংস্কৃতির অংশ। আমি জানতে চাই পূজা অবশ্যই সংস্কৃতির অংশ হতে পারে, তাহলে সিরাজ সেমিনার বা ইসলামিক সেমিনার বা মিলাদ মাহফিল যেটা আমরা দেখে আসি ছোটবেলা থেকে, সেটা কেন আমাদের বাঙালি সংস্কৃতির অংশ নয়? আমরা এখন এরপরে যেটা তো বললাম, আমি গতকাল ফেসবুকে পোস্ট করেছি, যেটা অনেকে নজরে এসেছে যে আমাদের নামে লাইকা বশির উনি তেজগাঁও থানায় আমাদের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট নিয়ে উনি আমাদের নামে জিডি করেছেন। আমরাও জিডি করব, আমরা ভয় পাই না। আমরা আরো বড় জিডি করার বা আরো বড় স্টেপে যাওয়ার মতো সক্ষমতা রাখি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা ছেলে, এটা তার পরিচয়টা বের করার চেষ্টা চলতেছে, সম্ভবত কালচারাল ক্লাবের সাথে যুক্ত আছে সে। এই ছেলেটা একটা ফেক ইমেল দিয়ে আমাদেরকে, যে আমি জামশেদ কুতুব পাশা বা এই যে মারুফ, তারপরে আমাদের আরও কিছু জুনিয়র ছেলেদেরকে আমাদের লিস্ট মেইলের মধ্যে দিয়ে আমাদেরকে উগ্রবাদী ট্যাগ করে, উগ্রবাদী দেখেন, ফ্যাসিবাদী আমলের সেই বিখ্যাত ডায়লগ উগ্রবাদী, এই উগ্রবাদী ট্যাগ দিয়ে আমাদেরকে ফেক মেইল থেকে ইউনিভার্সিটি অথরিটির কাছে, আমাদের প্রাণপ্রিয় অনেক শিক্ষক আছেন ভার্সিটিতে যারা আমাদের সাথে সবসময় থাকছে, তাদের কাছে আমাদেরকে উগ্রবাদী ট্যাগ দিয়ে মেইল করেন এবং বলেন যে আমাদেরকে থামাতে হবে। এবং সেখানে অনেক শিক্ষকও জড়িত আছে। আমরা এই জিনিসটা এই মিডিয়ার সামনে আনছি যে এইরকম ইসলামিক, এই মেলটার ছবি এই যে এখানে দেখেন, ইউনিভার্সিটির প্যাডে লেখা হয়েছে, এই যে আমাদের নামগুলো দেখেন, উগ্রবাদী গোষ্ঠী। এখন হাসবো না কানবো? উগ্রবাদী ট্যাগ করে আমাদেরকে আনা হয়েছে, ঠিক আছে। টুপি পরি, দাঁড়িয়ে রাখি, পাঞ্জাবি পরি, এর চেয়ে উগ্রবাদীর নমুনা। এই মেইলটা চেক করছে, তার পরিচয় কিছুটা আমরা পাইছি, তাকে এক্সপোজ করা হবে খুব শীঘ্রই অনলাইনে। এবং এই মেইলটার সাথে অনেক শিক্ষকও জড়িত আছে বলে আমরা খবর পাইছি। এখন আমি মিডিয়ার উদ্দেশ্যে, যেহেতু অনেক মিডিয়া আসছে, মিডিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে আপনারা এই জিনিসগুলোকে প্রচার করেন, যে কারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রায় শোনা যায় যে এরকম ইসলামোফোবিক বিভিন্ন শিক্ষক জড়িত থাকে, যারা বিশেষত এই যে নারী শিক্ষার্থী যারা আছেন হিজাব মেকআপ পরে তাদেরকে হেনস্থা করে, অথবা দাড়ি টুপিওয়ালা ছেলেগুলোকে হেনস্থা করে বিভিন্ন রকম। এমনকি আপনারা হাদি ভাইয়ের ইস্যুটা যেহেতু এখন চলতেছে, হাদি ভাইকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ইসলামোফোবিক টিচাররা কিন্তু হেনস্থা করতো, তার দাড়ি টুপি পাঞ্জাবির জন্য তাকে মক করতো হেফাজতের আমির বলে। আপনারা দেখছেন অনেকে সেই ভিডিওটা। হাদি ভাই কিন্তু এইসব ফ্যাসিস্টদের বিরুদ্ধে অনেক সরব ছিলেন, তার পথ ধরে এখন আমরা এখানে সরব হচ্ছি। তো হাদি ভাইকে যদি ভুলতে না চান, এইসব ইসলামোফোবিক শিক্ষকদের বিরুদ্ধে আমাদেরকে ভোকাল হতে হবে। এবং আমি অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি, বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারাও আপনাদের ইউনিভার্সিটিতে এইসব ইসলামোফোবিক শিক্ষকদেরকে খুঁজে বের করুন, এক্সপোজ করুন। আমরা সবাই আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। এই বলে, আচ্ছা আরেকটা বিষয় আসছে খুব কনসার্নিং। রমজানে যদি মিড টার্ম এক্সাম শেষ হয়, পোলাপান ট্রেনে যাবে, বাসে যাবে না প্লেন উইরা বাড়ি যাবে? যাদের বাড়ি দূরে, ফাইজদামির একটা সীমা পরিসীমা থাকা দরকার। পোলাপান শেষ 10 রমজানে একটু যারা নামাজ কালাম কোনোদিন পড়ে না, তারাও একটু শেষ
শেষ 10 রমজানে একটু নামাজ কালাম পড়ার চেষ্টা করে, একটু নামাজটা জামাতে একটু তারাবিটা পড়ার চেষ্টা করে, তারা ইচ্ছা কইরা 26 রমজান পর্যন্ত মিডটার ক্লাস না, তাহলে 26 রমজানে মিডটার্মই শেষ হবে তাদের। চিন্তা করেন তারা কত বড় ইসলামোফোবিক, তারা কত বড় দুঃসাহস তাদের, এত ইস্যুর পরেও তাদের টনক নড়ে নাই। আমরা এর বিরুদ্ধে সকল অ্যাক্টিভিস্ট, লেখক এবং সাংবাদিকদেরকে আমাদের পক্ষে দাঁড়াতে আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।